নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ ৫ দফা দাবি মেনে না নিলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার পরে রাজধানীর মৎস্য ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। এদিকে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবে জামায়াত। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার পূর্বে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জড়ো হন জামাতে ইসলামীর নেতাকর্মীরা। আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে আগামী দিনে জাতীয় নির্বাচন চাই। এ সময় নভেম্বরে গণভোটের মধ্য দিয়ে আইনি ভিত্তির দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদ যা তৈরি করা হয়েছে সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে, সরকারের প্রধান হিসেবে আপনার কাছে সেগুলো পেশ করা হয়েছে। কোন রকম বিলম্ব এবং ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আপনি এক্ষুনি জারি করুন। পরে মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৮ দলের নেতাকর্মীরা। এ সময় জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগে গণভোট আদায় করে ছাড়বে জামাত। একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয়, এর টাকা দিয়ে একটা গণভোট করা যায়। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনের আছি, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। পরে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে পল্টন মোড় থেকে গণমিছিল নিয়ে ৮ দলের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হন। মিছিলটি মৎস্য ভবনের সামনে এলে আটকে দেয় পুলিশ। পরে ৮ দলের পক্ষ থেকে ৮ জন নেতা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যান। স্মারকলিপি দেওয়ার পরে ১১ নভেম্বরের আগে অন্তর্বর্তী সরকারকে সেসব দাবি মেনে নিতে বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ১১ তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই ৫ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। আগামী নির্বাচন শুধু দেশের জন্য নয়, ইসলামী আন্দোলনের জন্য চ্যালেঞ্জ স্বরূপ। বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় ময়ূরকুঞ্জ কনভেনশন সেন্টারে সংসদীয় আসন সিলেট ৪, ৫ ও ৬ নম্বর আসনের জামায়াতের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, জনগণ পরিবর্তন দেখতে চায়। এই পরিবর্তন সাধনে জামায়াত গণপ্রত্যাশা পূরণ করবে। মহান আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিয়ে আমরা আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে। রাজনৈতিক দলকে উপদেষ্টারা খেলনা মনে করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে অবজ্ঞা করার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি নির্বাচনের দিনই গণভোটের দাবি জানান। বিকেলে যশোরের দলীয় এক সভায় এ মন্তব্য করেন দলের মহাসচিব। অন্যদিকে ঢাকায় এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার দৃঢ়ভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও নির্বাচনকে বাতিল বা বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। যশোরে টাউন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত নির্বাচন আয়োজন না হলে এই সরকারকে ব্যর্থ সরকার হিসেবে জনগণকে জবাবদিহি করতে হবে। গণতন্ত্রকে আমরা আর কখনো হরণ করে নিয়ে যেতে দেব না, মানুষের অধিকারকে হরণ করে নিয়ে যেতে দেব না। কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে,
নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। অন্যদিকে সকালে বনানীর হোটেল শেরাটনে তারেক রহমানের রাজনীতি এবং চিন্তাধারা শীর্ষক এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন বাতিল এবং বিলম্বে ষড়যন্ত্র চলছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে তাদের দায়িত্বটা তারা সুষ্ঠুভাবে পালন করে বিদায় নিতে পারবে। এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির অপর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সামাজিক মর্যাদা, পারস্পরিক সহমর্মিতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাসী। অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি উনি করতে চাচ্ছেন বাংলাদেশে, যাতে সকলের জন্য একটা স্পেস থাকে। সেটা সরকারে থাকলেও স্পেস থাকতে হবে, বিরোধী দলে থাকলেও স্পেস থাকতে হবে। এই সম্পর্ক হতে হবে পরস্পর সম্মানবোধের পরিপ্রেক্ষিতে, মিউচুয়াল রেসপেক্ট। এই সম্পর্ক হতে হবে মিউচুয়াল ইন্টারেস্ট এবং পরস্পরের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, মনোনয়ন ফর্মের মূল্য 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ বিবেচনায় জুলাই যোদ্ধা এবং নিম্ন আয়ের প্রার্থীদের জন্য ফর্মের মূল্য 2,000 টাকা রাখা হয়েছে। মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়সীমা 6 নভেম্বর থেকে শুরু হয়ে 13 নভেম্বর পর্যন্ত চলবে। ফর্ম জমা দেওয়ার পর 15 নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নতুন বাংলাদেশে আর কেউ ঢাকা অবরুদ্ধ দেখতে চায় না। সংকট সমাধানে বিএনপি ও জামায়াতের সাথে আলোচনা করছে এনসিপি। আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই। এজন্য দুটি দলকে আমরা আহ্বান জানাবো, সংঘাত বন্ধ করুন। আর এই দুই দলের মধ্যে যারা বিভিন্ন রোড ব্লকেট করতেছেন, যদি আপনাদের মধ্যে কেউ ভালো মানুষ থেকে থাকে, যারা রোড ব্লক করে আগুন জ্বালায়, তারা তো ভালো মানুষ হতে পারে না। এই দুই দল থেকে মনোনয়নে বাদ করছেন। কেন বাদ করছেন? ওই যে টাকাটা দিতে পারেন নাই বা পার্টি অফিসে জায়গা মতন নক করতে পারেন নাই। আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগাযোগ করবেন। যদি আপনারা ভালো মানুষ হন, তাহলে আমরা আপনাদের প্রার্থীটা দিব এবং ইনশাল্লাহ জনগণের প্রার্থী থেকে এবার ভোট দেবে। কোন সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্মীয় ফেসিবাদকে আগামী নির্বাচনে কেউ ভোট দেবে। আগামী জাতীয় নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউএনডিপির সহায়তায় এ বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করে ইসি। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় প্রতিবন্ধীদের ভোট কেন্দ্রের সহজ প্রবেশ, তথ্যপ্রাপ্তি এবং ভোটদানের সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে আলোচনার কথা রয়েছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই প্রতিবন্ধী ভোটারদের জন্য আলাদা সুবিধা রাখার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য 7 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এসব দাবি জানায় তারা। 1 ঘণ্টার বৈঠক শেষে মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে সাংবাদিকদের সামনে তাদের দাবি ও সিইসি আশ্বাসের কথা তুলে ধরেন। তিনি জানান, পূজা ও নির্বাচনের সময় সংখ্যালঘুদের উপর হামলার আশঙ্কা থাকে, তা যেন কোনোভাবেই না হয় তার নিশ্চয়তা চাওয়া হয়েছে। সংখ্যালঘুদের যেন রাজনৈতিক বলির পাঠা না বানানো হয়। কেউ যদি কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করে, হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত করে হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক বলির পাঠা বানানোর চেষ্টা করা হয়। আমরা অতীতেও দেখেছি। আমরা যেন এই বিষয়টা যেন আগামীতে না হয়, সেই বিষয়টা আমরা মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়কে আমরা বলেছি। নির্বাচনের 10 দিন আগে থেকে 10 দিন পর পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাসা বাড়ি, মঠ মন্দিরে নিরাপত্তা জোরদার করা, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা, নির্বাচনের ধর্মীয় প্রতিষ্ঠানকে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচনী কেন্দ্র হিসাবে বা নির্বাচনী প্রচারের জায়গা হিসাবে ব্যবহার না করা, নির্বাচনে ধর্মের ব্যবহার না করা, যে সমস্ত আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হবে সেই সমস্ত অঞ্চলের সাথে সাথে ভোট স্থগিত করা এবং তদন্ত সাপেক্ষে সে যে দলের হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে এমন মত তুলে ধরে চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের পক্ষে মতামত দিয়েছে রাষ্ট্রপক্ষ। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের নবম দিনের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গণতন্ত্রকে রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে। পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। এস এম আরিফের রিপোর্ট। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিটের পর সৃষ্টি হওয়া আপিলের নবম দিনের শুনানি শেষ হয়েছে। এদিন শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল জানান, প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার থাকলেই জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়। প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারই গণতন্ত্র নিশ্চিত করতে পারে না। প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা দেখাতে যে আমরা কমনওয়েলথ সেক্রেটারিয়েট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইনক্লুডিং জুলাই বিপ্লবের উপর জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টের কম্পারেটিভ একটা চিত্র তুলে ধরেছি। তুলে ধরে আমরা বলেছি যে এই চিত্রই বলছে যে কারণে খায়রুল হক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন, ওই কারণ যে অযৌক্তিক, ওই কারণ যে পক্ষপাত দুষ্ট, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না, সেটার প্রমাণ। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সেটি কবে থেকে কার্যকর হবে এ বিষয়েও মতামত দেয় রাষ্ট্রপক্ষ। এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। সেই নির্বাচনের পথে হাঁটতে যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন, এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যত্যয় হবে না। যেটা আমরা জাজমেন্ট দিয়ে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের গোলকনাথের জাজমেন্ট দিছি, মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল লয়ের জাজমেন্ট দিছি। মঙ্গলবার আপিল শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন আপিল বিভাগ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদ বৈঠক। বৈঠকে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়াও নতুন অধ্যাদেশে গুমের জন্য মৃত্যুদণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। বলেন, জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের তদন্তের অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের ফলে দেশে আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন, আয়নাঘর, যেগুলো আয়নাঘর নামে পরিচিত, স্থাপন ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনের মধ্যে গুমের বিচার কার্য সম্পন্ন করার বাধ্যবাধকতা করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। এটি বাংলাদেশের ঐতিহাসিক আইন এমন মন্তব্য করে শফিকুল আলম বলেন, গুমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্য ভান্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে। ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধানও যুক্ত করা হয়েছে এই আইনে, জানিয়ে প্রেস সচিব বলেন, এর মধ্য দিয়ে দেশে আর কোনো আয়নাঘর তৈরি হবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও জামিন দেওয়া হয়েছে। আজ বিচারপতি ASM আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 29 আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে লতিফ সিদ্দিকীর জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন তার আইনজীবী ও তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী। এদিকে জামিনের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজকে লতিফ ভাইয়ের মুক্তি, বিশেষ করে জামিনে মুক্তি, আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনো যে আস্থা তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি। ষড়যন্ত্র করেছিল সরকারকে উৎখাতের জন্য, সেই বিষয়গুলো আমরা আদালতকে বলেছি, আদালত তাকে জামিন দিয়েছেন আর কি। তো আমরা এই জামিনের বিষয়ে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব। দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে প্রাণঘাতী ডেঙ্গু। দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 307-এ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 1034 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 371 জন, ঢাকা বিভাগে 188 জন, বরিশাল বিভাগে 134 জন, চট্টগ্রাম বিভাগে 103 জন, খুলনা বিভাগে 55 জন, ময়মনসিংহ বিভাগে 66 জন, রাজশাহী বিভাগে 79 জন, রংপুর বিভাগে 33 ও সিলেট বিভাগে 5 জন ভর্তি হয়েছেন। সামাজিক মাধ্যম সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণতন্ত্র দৃঢ় রাখতে গুজবকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। দুপুরে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যারা মবের ভয় পায় তারা ফ্যাসিস্টের দোসর বলেও মন্তব্য করেন শফিকুল আলম। বাংলাদেশের ডেমোক্রেসিকে একটা শক্ত অবস্থানে নিতে হলে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যে ফেক নিউজ, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, এটাকে ট্যাকেল দিতে হবে। মানুষ নিউজ কনজিউম করা হচ্ছে ফেসবুকের থেকেও বেশি নিউজ কনজিউম করা হচ্ছে টিকটকে, নিউজ কনজিউম করে রিলসে, নিউজ কনজিউম করে ইউটিউবে। আর এগুলোতে ভিডিও, মানুষ দেখছে যে উনি তো নিজের মুখে উনি এটা বলছেন, উনি কি মিথ্যা কথা বলবেন? সব তো ভিডিওতে আসতেছে। আমাদের নিউজ কনজাম্পশনের প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে। আমরা পত্রিকা পড়ি না, কিন্তু এটা বাংলাদেশের জন্য সামনে, বাংলাদেশের ডেমোক্রেসির জন্য, ইকোনমিকে আরো এগিয়ে নেওয়া যেমন বড় চ্যালেঞ্জ, দেশের মানুষকে ভালোভাবে ইনফর্ম করা আরো বড় চ্যালেঞ্জ। দুর্নীতি দমন কমিশনের দায়ের হওয়া মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল না করার এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক আয়েশা নাসরিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 20 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে শুনানি শুরু হয়। এ সময় দুদকের প্রসিকিউটর শামসুদ্দিন মোহাম্মদ আবুল কালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। তবে আসামি পক্ষে আইনজীবী না থাকায় অব্যাহতির বিষয়ে কোনো শুনানি হয়নি। চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক দল ও সহযোগী সংগঠনের 4 নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে হঠাৎ গুলি চালালে তারা আহত হন। গুরুতর আহতদের নোয়াপাড়ার কসমিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং গুলিবর্ষণের কারণ অনুসন্ধান চলছে। শীতের আগমনের বার্তা পেলেই দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুরু হয় খেজুর রস সংগ্রহের তোড়জোড়। ঝিনাইদহ জেলাও চলছে সেই প্রস্তুতি। গাছিরা এখন ব্যস্ত সময় পার করছেন শীতের অপেক্ষায়। প্রতিনিধি সারোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুরের গাছ থেকে রস সংগ্রহের তোড়জোড়। ঝিনাইদহ অঞ্চলেও এখন সেই প্রস্তুতি পুরোদমে চলছে। শীতের আগমনী বার্তায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা। প্রথমে ধারালো দা দিয়ে খেজুরের গাছের মাথা কেটে বের করা হয় সোনালী অংশ। এরপর 12 থেকে 14 দিন অপেক্ষা, তারপর আবারও চাচ দিয়ে 7 থেকে 10 দিন ফেলে রাখা হয়। সবশেষ বাঁশের নল বসিয়ে শুরু হয় রস সংগ্রহের প্রক্রিয়া। 15 দিনের মাথায় গাছটা চাচ দেওয়া হবে,
এবং ঠিক 15 দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো। খেজুর গাছ একটা ঝুঁকিপূর্ণ পরিশ্রমের কাজ, তো আস্তে আস্তে এই পেশার মানুষ কমে যাচ্ছে, যার কারণে খেজুর গাছ এখন আর কেউ লাগাচ্ছে না। খেজুর গাছ অধিকাংশ ক্ষেত্রে মারা পড়ে যাচ্ছে। তবে এখন আর আগের মতো নেই সেই খেজুর গাছ কিংবা গাছি। একদিকে গাছের সংখ্যা কমে যাচ্ছে, অন্যদিকে নতুন প্রজন্ম কৃষি কাজে আগ্রহ হারাচ্ছে, ফলে অনেক গাছই অব্যবহৃত পড়ে আছে। আগের গাছের সংখ্যা খুব বেশি ছিল, এখন গাছ আর নাই। খেজুর গাছটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এর সঠিক পরিচর্যা না করার জন্য। একটা গাছই সকালবেলা গাছ কাটতে গেছে, সারাদিন গাছ কেটে সন্ধ্যের সময় বাড়ি গিয়েছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে খেজুর গাছ সংরক্ষণ ও নতুন গাছি তৈরিতে তারা নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে, এতে কিছুটা হলেও রস সংগ্রহে ফিরে আসছে আগ্রহ। গাছিদেরকে নিরাপদ রস আহরণের ব্যাপারে পরামর্শ প্রদান করে আসছি। এ বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণও প্রদান করেছি। আমরা নিরাপদ যেন হয় সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্যমতে ঝিনাইদহের 6টি উপজেলায় বর্তমানে 1,49,353টি খেজুর গাছ রয়েছে। জুবার রহমান, মাই টিভি নিউজ।